বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে এমন আরও অনেক বিষয়ে বাংলাদেশ বহু বছর পর ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখালো। তবে এই সাহস যুগ যুগের সংকট সমাধানে কতটা ভূমিকা রাখবে, ভবিষ্যতের নির্বাচিত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কতটা আপোষহীন থাকতে পারবে, সেসব নিয়ে আজকের এখন প্রকাশ। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কূটনীতির জয়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক G9। সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম, চিফ রিপোর্টার দৈনিক যুগান্তর। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই অধ্যাপক রুহুল আমিন আপনার কাছে জানতে চাইব, আমরা মূল প্রসঙ্গে ঢোকার আগেই আপনি জানেন যে গত পরশুদিন পঞ্চগড় সীমান্তে 40 বছর বয়সী একজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরও এই 2 দিনের মাথায় সচিব পর্যায়ের যে বৈঠক হচ্ছে, আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। আমরা অনেক ধরনের দাবি দেওয়া বা অনেক কিছু বলছি, কিন্তু এর মধ্যে একটি বিষয় ছিল যে আমরা সীমান্তে হত্যা শূন্যতে নামিয়ে আনতে চাই। কিন্তু এই যে রক্তের দাগ না শুকাতেই 2 দিন আগে হত্যার পরে এই বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ইনফ্যাক্ট গত 2 দিন আমি এই বিষয়ে কথা বলছিলাম। আমাদের এমন একটা সময় যে ফরেন অফিস কনসালটেশন যে মিটিং হলো আমাদের পররাষ্ট্র সচিব এবং ভারতের পররাষ্ট্র সচিবের মাঝে, এই বৈঠকটা আমার মনে হয় এ সময় না হলেই ভালো হতো। কারণ এটা একটা রুটিন ওয়ার্ক এবং প্রতি বছর এটা হয়ে থাকে। 1 বছর ওখানে হয়, 1 বছর এখানে হয়। হওয়াটা উচিত ছিল এবং হওয়ার বাঞ্ছনীয়। কিন্তু সময়টা এখন এমন হলো যে আমাদের দেশের তুচ্ছ কয়েকটা ঘটনাকে, সংখ্যালঘুর উপর নির্যাতন, এভাবে নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমার তরুণদের বানানোর সরকারকে খুব বেকায়দায় ফেলে ভারতে বসে আমাদের ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কুচ্ছারটনা করছে, ভারতের পত্রপত্রিকা, মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের সরকারও যেভাবে এখন ইন্টারাকশন করছে, বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, এবং সবচেয়ে শেষে যে আমাদের ভারতের ত্রিপুরা এবং কলকাতায় আমাদের হাই কমিশনের উপরে যে ধরনের আক্রমণ এবং দেয়াল ভেঙে আমাদের পতাকা, ফ্ল্যাগ পোস্টকে ভেঙে ফেলা এবং পতাকাকে অগ্নিসংযোগ করা, ডিপ্লোম্যাটিক আনডিপ্লোম্যাটিক পার্সনসদের উপর আঘাত করা, এরপর সবশেষে আমাদের বাংলাদেশের যুবককে শুধু সীমান্তে হত্যা করে তার লাশটা নিয়ে যাওয়া হয়েছিল এবং পতাকা বৈঠকের পরে এটা আবার বাংলাদেশ ফেরত আনো। এই পতাকা বৈঠকটা আমার কাছে খুব খেলা মনে হয়েছে। কারণ প্রতিবার আমাদের নাগরিকদের তারা হত্যা করবে, পতাকা বৈঠকের মাধ্যমে একটা কূটনৈতিক শীর্ষতা থেকে। শুধু বলতে চাই যে এই যে বলা হয়েছে যে আমাদের বর্ডার গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে কড়া জবাব দেওয়া হয়েছে, এই শব্দে যত কড়া, আসলে কড়ার মানে আচরণটা কেমন হওয়া উচিত বলে আমার মনে হয় এই জবাবটা দেওয়া ছিল একান্ত গতানুগতিক। প্রতিবার আপনি দেখেন যে সীমান্ত হত্যা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে লাশটা আমরা এনে বাংলাদেশে দাপন করি, অর্থাৎ ভারত যা করার তা করছি। ইভেন এই যে আমাদের ফরেন অফিস কনসালটেশন মিটিংয়ের আগে অন্তত ভারতের উচিত ছিল এটার একটা সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদেরকে শাস্তি দেয়, কিন্তু তার কিন্তু কিছুই পর্যন্ত আমরা দেখি নাই। ওই পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। এটা কোনো কড়া বার্তাও নয়, কড়া জবাব। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই বৈঠকটা হওয়ার ক্ষেত্রে যে আমরা স্বাভাবিকভাবে একটা বৈঠক হিসেবে নিলাম, মানে এখানেও আসলে এই বৈঠকটা শুরু হওয়ার আগেই এই বিষয়ে কোনো বার্তা দেওয়ার দরকার ছিল কিনা, আপনি কিছু? আমি সেটাই দিয়ে শুরু করছিলাম। আসলে বৈঠকটা হওয়াটা জরুরি ছিল, কিন্তু এই মুহূর্তে না করে অন্তত 1 সপ্তাহ পিছানো যেত, আমরা বৈঠকটা পোস্টপন করতে পারতাম। সেটা তাদের একটা মেসেজ হতো। আমাদের পররাষ্ট্র সচিব সিম্পলি যদি বলতেন যে এই মুহূর্তে গিভেন সিচুয়েশন আমি এই বৈঠক করতে পারি না, তাহলে ভারতের জন্য এটা আসলে জবাব হতো। আপনার কাছে আসবো ডাক্তার সায়ন্ত, আপনার কাছে জানতে চাই যে বিগত 15 বছরের আগে যখন কয়েক দফায় যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন আসলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন ছিল একেবারে সংক্ষেপে জানতে চাই। কিন্তু আমি মূলত আপনার কাছে যেটি জানতে চাই যে একটি বিষয়, যে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে আজকে এসেছে, বলা হয়েছে যে শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে তা বাংলাদেশ পছন্দ করছে না। মানে এই বাক্যটিকে আপনি আসলে কিভাবে দেখেন? যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় 2 জন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে কখনোই বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক সাম্য এবং আত্মমর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল না। আচ্ছা,
কিন্তু বিএনপি যখন ছিল তখন তাদের চেষ্টা ছিল তাদের সঙ্গে একটা ভারসাম্য বজায় রেখে বাংলাদেশকে পরিচালনা করা। কিন্তু আওয়ামী লীগ এসে বিশেষ করে এই গত 16 বছর ধরে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে ইন্ডিয়া তাদের একজন পরীক্ষিত ভৃত্যকে বাংলাদেশ শাসন করবার দায়িত্ব দিয়ে বসিয়েছে, এবং সেই পরীক্ষিত ভৃত্যের মতো শেখ হাসিনা ইন্ডিয়াকে যা যা দেওয়া দরকার, যত রকম সুবিধা দেওয়া দরকার তা সব দিয়েছে। তারপরেও বন্ধুত্বের দাবিদার বলে বলেছে যে স্মরণকারের সেরা বন্ধুত্ব চলছে। তার মধ্যেও আমাদের বর্ডার কিলিং বন্ধ হয়নি, আমাদের দেশের উপর যে কালচারাল আগ্রাসন সেটি বন্ধ হয়নি, যে বাণিজ্যের বৈষম্য সেটি কমেনি, আমাদেরকে নানানভাবে আমাদের থেকে সুবিধা নেওয়া কিন্তু সুবিধা না দেওয়া সেটি অব্যাহত ছিল। এবং একটু আগে আপনি বর্ডার কিলিংয়ের কথা বললেন, বর্ডার কিলিংও বাংলাদেশে সবসময় এই অঞ্চলে হয়েছে, কিন্তু এটা বন্ধ করবার জন্য করা বার্তা কিংবা নেগোসিয়েশন বা কথা যে কোনো কাজে আসে না, সেটা 53 বছরে আমরা আগে একটি বিষয় দেখতাম যে এপারে একটি হত্যা হলে বা ঘটনা ঘটলে ওপারেও আমরা দেখতাম যে মানে একজন হয়তো মারা গেছে বা কিছু একটা দেখতাম, মানে সেটাও কি আসলে জবাবের মধ্যে আসলে ছিল কিনা? না, আসলে হত্যার জবাবে হত্যা এটা কোনো জবাব না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বরং আমি যেটা বলছিলাম যে এই কোনো নেগোসিয়েশন বা করা জবাব বা কিছু দিয়ে হত্যাকাণ্ড আসলে বন্ধ করা ওইভাবে যায় না। আপনি দেখেন ইন্ডিয়া তাদের চিরবৈরী পাকিস্তানের সঙ্গে বর্ডারে কিন্তু কাউকে এভাবে গুলি করে হত্যা করে না। তাদের সঙ্গে চায়নার যে বর্ডার আছে সেখানে কাউকে কিন্তু হত্যা করে না, কিন্তু বাংলাদেশ কেন করে? কারণ হচ্ছে সে জানে যে ওই বর্ডারে একজন পাকিস্তানের নাগরিকের উপর গুলি চললে, ওই বর্ডারে একজন চায়নার নাগরিকের উপর গুলি চললে যে পাল্টা জবাবটা আসবে সেটা ইন্ডিয়া নিতে পারবে না। সুতরাং আমাদের শক্তি, সামর্থ্য, ঐক্য, আত্মমর্যাদায় যেই পজিশনটা তৈরি করা দরকার 53 বছরে সেটা আমরা পারিনি। এখন আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা গণহত্যাকারী ফ্যাসিবাদের পতন হবার পরে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা করছি তার শুরুটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হচ্ছে, এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভূমিকা, তাদের যে বক্তব্য, তাতে আশাবাদী হচ্ছে আমরা এই জন্য যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তির যে ঐক্য দেখছি, প্রধান উপদেষ্টার ডাকে চরম ডান, চরম বাম, মধ্যপন্থা সবাই এক কাতারে যে দাঁড়ালো, কেউ বলেনি যে ও দাঁড়ালে আমি দাঁড়াবো না, ও গেলে আমি যাব না, সবাই গেল, এটা একটা ঐক্য। ধর্মীয় নেতারা সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারাও এক কাতারে দাঁড়ালেন, ফলে এই যে এক সুরে কথা বলা, সবাই আত্মমর্যাদা ও সাম্যের ভিত্তিতে একটা ভালো প্রতিবেশীর সুলভ সম্পর্ক বজায় রাখার দিকে যে জোর দেওয়া। এমনকি আরও কিছু ইন্ডিকেটর আছে। আজকে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে, প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বলছেন যে তাদের যে অফিসগুলি ইন্ডিয়ায় আছে, আমাদের দেশের লোকদের ভিসা নিতে হলে ওইখানে গিয়ে নিতে হতো, সেই অফিসগুলো বাংলাদেশে করবার জন্য অথবা অন্য কোনো দেশে স্থানান্তর করবার জন্য অনুরোধ করেছেন। অথবা এই যে আমাদের দেশের উপরে ভারতের যেই অঞ্চলের ব্যবসা বাণিজ্য চিকিৎসা কেন্দ্র নির্ভরশীল, সেখানে ইন্ডিয়ার ভেতর থেকে যে চাপ উঠছে যে তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হচ্ছে, সেই চাপ ইন্ডিয়ার পক্ষে নেওয়া সম্ভব নয়। ফলে আমরা যদি এই ঐক্য ধরে রেখে আমরা যে অবস্থান নিয়েছি সেটা বজায় রাখি, তাহলে ইন্ডিয়ার এই যে নেগেটিভ ন্যারেটিভ যেটা চলছে বাংলাদেশ বিরোধী, সংখ্যালঘু কার্ডকে ব্যবহার করে বিজেপির যেই রাজনীতি, ইন্ডিয়ার বিজেপির রাজনীতির জন্য কার্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদের, যারা এই দেশে বাংলাদেশি হয়ে আত্মমর্যাদা নিয়ে থাকবার কথা, তাদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম জনতার সঙ্গে যে বৈরিতা তৈরি করছে এবং তারা ওইখানে রাজনীতিতে ফায়দা লুটবার চেষ্টা করছে। এমনকি সেই রাজনীতিতে নিজের সুবিধা পোক্ত করবার জন্য তৃণমূলের মমতা পর্যন্ত যেই বক্তব্য দিলেন, যদিও পরে একটু সরে আসছেন, ফলে সেটি অনাকাঙ্ক্ষিত ছিল। আমি একেবারে প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে এই যে দেশের প্রশ্নে তারা একেবারে, আপনি মমতা বলেন, রাহুল বলেন বা তাদের প্রধানমন্ত্রী বলেন, সবাই যে এক, মানে সেটিরই কি একটি প্রতিচ্ছবি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন, মানে সেটার একটা প্রতিচ্ছবি কি আমরা আসলে দেখতে পেলাম কিনা প্রথমবারের মতো? আপনি কি মনে করেন? আসলে ইন্ডিয়া তাদের এইরকম ন্যাশনাল ক্রাইসিস বা কোনো ইস্যু হলে তাদের বেশিরভাগ দল এক হয়, এটা পুরনো নজির। বাংলাদেশে আমাদের এক হওয়ার নজির ছিল না, আমাদের মধ্যে চরম বিভেদ ছিল, এবং সেই বিভেদের মূলে ছিল ইন্ডিয়ার
একদম চাকরের ভূমিকায় অবতীর্ণ হওয়া আওয়ামী রাজনীতি। আওয়ামী রাজনীতি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, পালিয়ে গেছে, ফলে বাংলাদেশ পন্থী রাজনীতি এখানে তৈরি হয়েছে। সেই বাংলাদেশ পন্থী রাজনীতি যারা করে তারা সবাই এক হয়েছে, এক অভূতপূর্ব ঐক্য। বিশেষ করে দেখেন আপনি চিটাগাংয়ে যে ইসকনের সন্ত্রাসী কার্যক্রমে একজন অ্যাডভোকেটকে এইভাবে হত্যা করবার পরে, এরকম উস্কানির ফাঁদ তৈরি করবার পরেও আমরা যে অভূতপূর্ব ধৈর্য এবং ঐক্য দেখিয়েছি, এইটা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ঘটে। আমি আপনার কাছে আসবো, আমি মাসুদ করিম আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের ভারতের যে মিডিয়ার মিথ্যাচারের ব্যাপারে কিন্তু আজকেও এই বৈঠকে কিন্তু কথা হয়েছে, বলা হয়েছে যে এটি তাদেরকে বন্ধ করবার জন্যে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আপনি একজন গণমাধ্যম কর্মী, মানে কিভাবে একটি দেশের এতগুলো গণমাধ্যম কিভাবে এই মিথ্যাচারটা করতে পারে? মানে ভারত তো কোনো বিচ্ছিন্ন দ্বীপের কোনো আসলে রাষ্ট্র নয়, বা এটি যেহেতু তারা করে যাচ্ছে একইভাবে, এবং দায়িত্বশীল অনেক ব্যক্তি কিন্তু একই সুরে কথা বলারও চেষ্টা করেছেন ভারতের, কিন্তু যেই গণমাধ্যমগুলো আসলে এখন কথা বলছে, মিথ্যাচার করছে, এই জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে আমরা সাক্ষাৎকারও দিতে দেখেছি একেবারে প্রথম দিকে, তখনই কিন্তু আসলে এই গণমাধ্যমগুলো আলোচনায় আসলে এসছে। মানে এগুলো আসলে বন্ধ কি করা সম্ভব কিনা, বা আসলে এই বৈঠকের পর বন্ধ হবে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। গণমাধ্যমের যে একটা দায়িত্ব, সেটা হলো যে একটা জনমত তৈরি করা, পজিটিভ জনমত, এবং বিশেষ করে যদি এটা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে খুবই সতর্ক। আমরা যেমন এই যে ইন্ডিয়ার ব্যাপারে, আমেরিকার ব্যাপারে, বা অন্যান্য গ্লোবাল ইস্যুতে বা রিজিওনাল আমরা স্টোরি করি, তখন কিন্তু আমরা খুব কেয়ারফুল থাকি যাতে এটা কোনো অবস্থাতে বাইলেটারাল বা কোনো রিলেশনকে, ইন্টারন্যাশনাল রিলেশনকে হ্যাম্পার না করে, সেই রকম একটা থাকি। তো সেই জিনিসটা আমি এটা রিসেন্টলি যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সাহেব, এটা উনি এক্সপ্রেস করেছেন বিভিন্ন জায়গায়, এবং এটা ওনাদের যে অ্যাম্বাসেডারকে, ভার্মাকে, যে ওনাকে সামন করা হয়েছিল আগরতলার ঘটনায়, সেখানে ওনারা বলেছেন, কারণ এখানে যে হামলাগুলি হচ্ছে বা ঘটনাগুলি ঘটছে যে রায়টের, এই বিষয়গুলির সাথে এই গণমাধ্যমগুলি কিছুটা উস্কানিমূলক কারবার, অতিরঞ্জিত কারবার, এবং এটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলছেন যে এটার কারণে বাইলেটারাল রিলেশনটা স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা এটা অনুমান করি যে যেহেতু দ্বিপক্ষীয় সম্পর্কটা ভারতের সাথে খুব ইম্পর্ট্যান্ট, আমাদের একটা নিকটতম প্রতিবেশী, এবং 4000 কিলোমিটারের বেশি অভিন্ন স্থল সীমান্ত আছে আমাদের মধ্যে, ঐতিহাসিক সম্পর্ক, আজকে ফরেন সেক্রেটারি নিজেও বলেছেন। জি। তো আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের নানা দিক থেকে আমরা দুই দেশের জনগণের মধ্যে একটা যোগাযোগ আছে। তো সেই জায়গাটাকে, বন্ধুত্বটাকে আরও দৃঢ় করার জন্যে সবাই আশা করে যে গণমাধ্যমগুলি জনমত তৈরি করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জিনিসগুলি মিসলিডিং ইনফরমেশন সেখানে দেওয়া হচ্ছে। একটা হলো যে অনেকগুলি আপনার যে ফ্যাক্ট চেকারে দেখা যাচ্ছে এগুলি অনেকগুলি এগুলো ফেক। এখানে 3 রকমের ঘটনাগুলি ঘটছে। একটা হলো যে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, যেটা হয়তো ভ্রান্তিবশত বা অয়েল ইনফর্ম না, সেটার মাধ্যমে। আরেকটা হচ্ছে ডিসইনফরমেশন। আপনি দেখবেন যে একই তথ্য অনেকগুলা গণমাধ্যমে একইভাবে প্রচার করা হচ্ছে, যে এটা আপনি দেখেছেন। এটা এখন সেটা আসতেছি। আরেকটা হলো ডিসইনফরমেশন, যেটা ইচ্ছা করে দেওয়া হয়, যে এটার কোনো একটা ভেস্টেড স্বার্থ থাকে, সেই অনুযায়ী উদ্দেশ্য। আরেকটা হলো যে থার্ড হলো যে মেল ইনফরমেশন, হয়তো ইনফরমেশনটা সঠিক কিন্তু প্রেজেন্টেশনের ধরনটা এত বেশি বার দেওয়া বা এটাকে একপার্শ্বিক দেওয়া বা একটা খণ্ডিতভাবে দেওয়া, তাদের ক্ষেত্রে তো সমস্তভাবে সবাই মিলে একজোট হয়ে, আমি যেটা বলছি এই সমস্তগুলি কিন্তু আমাদের বাইলেটারাল সম্পর্কের জন্য কোনো উপকারী না, এটা পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। এবং আমাদের একটা আশা থাকবে যে আমাদের দেশের সংবাদ মিডিয়াগুলি, বিশেষ পত্রিকায় বা টেলিভিশনে বা অনলাইন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া যেগুলি আছে, আমাদের এখান থেকে আমি অত দায়িত্বহীন কিছু দেখি নাই, মোটামুটি দায়িত্বশীল ভূমিকা অনুযায়ী 2-4টে বিচ্ছিন্ন, কিন্তু মেইন স্ট্রিম ইজ অল রাইট। তো সেখানে সেই খবরগুলি আমরা দিচ্ছি। তো ভারতের মতো একটা প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশ, এটা বন্ধ হতে পারে কিভাবে? সেটা আমাদের মানে দৃঢ় আশাবাদ থাকবে, এবং আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে
মানে আমরা প্রত্যাশা থাকবে তাদের কাছে যে তারা জিনিসগুলি যথেষ্ট ভেরিফাই করে এবং এগুলি খুব এবং সতর্কতার এই সাথে বৈঠকের পরিবেশন পরেও করবে। যদি বন্ধ না হয় সেটি তো আসলে আমাদের জন্য তাহলে তো আমরা সম্পর্ক জোড়া লাগার কথা আসলে না, এটি আরো খারাপ হতে পারে। আমি আপনার কাছে আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক রুহুল আমিন, আপনার কাছে জানতে চাইবো যে একেবারে মোটা দাগে যে আলোচনাটি আজকে হয়েছে তার একেবারে প্রথমেই যেটি ছিল যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না, যেহেতু বাংলাদেশ অন্য কোনো দেশের বিষয়ে হস্তক্ষেপ করে না। মানে এটির প্যারামিটারটা আমরা পরবর্তী সময়ে কিভাবে বুঝবো, বা এই বাক্যটি আসলে মানে কতটুকু আসলে মেনে চলা সম্ভব হবে বলে আপনি মনে করেন? চমৎকার। এটা ডিপেন্ড করছে বিশেষ করে বাংলাদেশে কেমন সরকার এবং কাদের সরকার, কোন দলের সরকার। এখনকার সরকারকে আপনারা কীভাবে দেখছেন জানি না, আমার কাছে মনে হয় স্মরণকালের শক্তিশালী সরকার। এবং আমাদের অন্তর্বর্তীকালের সরকার আসলে হবার কথা ছিল বিপ্লবী সরকার অথবা অভ্যন্তর পরবর্তী সরকার, এবং এই সরকার স্বাভাবিকভাবেই খুব শক্তিশালী সরকার হয়। যদিও সরকারের ব্যাপারে আমাদের অনেক ক্রিটিক্যাল অ্যাপ্রিজালস আছে, কিন্তু আমরা সেদিকে যাই না, কারণ আমরা চাই এই সরকারকে শক্তিশালী রাখতে এবং শক্তিশালী করতে হবে আমাদের দেশের স্বার্থেই। সেই ত্রুটিগুলো সামনে রেখেই আমরা বলবো যে এখনকার সরকার যেহেতু তরুণদের সরকার, বিপ্লব পরবর্তী সরকার, এবং ভাই যেটা বললেন যে চমৎকার কথা, যে জাতীয় ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে এই সরকার। আমরা দেখছি এখানে আমাদের ভিতরে অনেক কিন্তু মতভেদ আছে, আমরা অনেক দল, অনেক ধর্ম, অনেক মত, অনেক পথ, কিন্তু জাতীয় ইস্যুতে এই প্রথমবারের মতো এই সরকারের অধীনে বাংলাদেশ এক হয়ে দাঁড়িয়েছে। কাজে এই সরকার অনেক বড়, এবং একটা সরকার বা একটা দেশ শক্তিশালী কিনা তার ডিপেন্ড করে কিন্তু ভৌগোলিক আয়তনের উপরে না। রজনী একজন বিখ্যাত তাত্ত্বিক বলছেন যে আপনার ভূগোল কতটা বড় তার উপর ডিপেন্ড করে রাষ্ট্র কত বড় বা ছোট। রাষ্ট্র বড় বা ছোট ডিপেন্ড করে তার মোরালিটি, নৈতিকতার উপরে। তো এই সরকার যেহেতু তরুণদের সরকার, যে তরুণরা কখনো আবেগ দ্বারা তাড়িত হয় না, এবং যে তরুণরা কখনো লোভ, হিংসা যাদেরকে স্পর্শ করে না, যাদের করাপশন যারা ভুলে গেছে বা তারা যাদের কনসেপ্টই নাই, সেই তরুণরা এই সরকারে বসিয়েছে, তাদের এক্সপেকটেশন অনুযায়ী সরকার চলছে, তাই এই সরকার যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমি জানি না পলিটিক্যাল সরকার আসলে কী হবে, কারণ পলিটিক্যাল সরকার আসলে বাস্তব কারণে অনেক কিছুকে ব্যালেন্স করতে হয়। সেখানে আভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, বিশ্ব রাজনীতি, সেখানে ব্যালেন্স করে পলিটিক্যাল সরকারের অনেক লিমিটেশন থাকে। তারপর আমি বলবো পরবর্তী সময় যখন পলিটিক্যাল সরকার আসবে, সেই সরকার অন্তত একটা গার্ডস থাকতে হবে যে বাংলাদেশকে আমরা যেন ভৌগোলিক সীমানার উপরে ভিত্তি করে পরিমাপ না করি, বরং বাংলাদেশের মরালিটি আরও কত উচ্চতায় নিয়ে যায়, সেই সরকার হবে। এখনকার এই সরকারের স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে সেই স্ট্র্যাটেজি, কারণ এটি দেখার সময়ও তো পাবে না, মানে অন্তর্বর্তী সরকারের হাতে যত কম সময় তার তো দেখারও সুযোগ নেই যে আসলে হস্তক্ষেপ করছে কি করছে না। এটি তো আসলে দীর্ঘমেয়াদী একটি ব্যাপার। আমি আপনার কাছে আসবো, ডাক্তার সায়ন্ত, আপনার কাছে জানতে চাই। আমি প্রথমে আপনাকে প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিচ্ছে তা বাংলাদেশ পছন্দ করছে না, তাকে জানিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। মানে এই ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে কেমন লেগেছে? একই সঙ্গে স্যার যেটি বলছিলেন, সবাই ধারণা করে থাকে যে নির্বাচিত সরকার আসলে, যদি বিএনপি সরকার ক্ষমতা গঠন করে, এখনই আপনাদের নেতাদের মধ্যে অনেক সময় বলা হয় যে উনি একটু ভারতপন্থী, উনি একটু ওনাদের সাথে একটু সফট ভারতের সাথে, মানে ধরন বক্তব্যের যেমনই হোক না কেন, নির্বাচিত সরকার আসলে এই মেজাজে থাকবে কিনা? না, আপনি আগেরবারও এই প্রশ্নটা করেছিলেন, আমি অন্য প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে এটার উত্তরটা দেওয়া হয়নি। হ্যাঁ, আপনার কাছে ল্যাঙ্গুয়েজটা সফট মনে হতে পারে, বরং বলেন যে ভদ্রতা করে বলেছে। ইন্ডিয়ান মিডিয়া যেইভাবে ইয়েলো জার্নালিজম করছে, যেইভাবে একটা বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্যের প্রবাহ ছড়াচ্ছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশের মিডিয়ারও এরকম মিথ্যা তথ্য প্রবাহ ছড়ানো উচিত? এটি কিন্তু গণমাধ্যম কর্মীদের বক্তব্য নয়। না না, আমি বলছি, আমি উদাহরণ আনছি, সেটা আপনি সাপোর্ট করবেন না। তাহলে ইন্ডিয়া, তাদের দেশের লোকরা যেই ভাষায় কথা বলে, বাংলাদেশকে যে ওই ভাষাই অভব্য বা অভদ্র ভাষায় প্রতিবাদ করতে হবে এমন নয়। শেখ হাসিনার ব্যাপারে এই মেসেজটা, এটা কূটনৈতিক ভাষা যে বাংলাদেশ এটা পছন্দ করছে না, সুতরাং তোমরা এটা থামাও। গতকালই এ বিষয়ে আরও স্পষ্ট করে বলেছিল যে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশে যে মামলা চলমান, গণহত্যার যে দায়ে সে যে হুকুমদাতা, ১৫০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, তার হুকুমদাতা শেখ হাসিনা, তার প্রত্যক্ষ নির্দেশে এবং তার একগুমের কারণে মানুষগুলোকে হত্যা করা হয়েছে।
পাশাপাশি এই যে গুম খুনের বিষয়ে যে কমিশন গঠিত হয়েছে, আমরা শুরুতে এত বছর ধরে পরিসংখ্যান নিয়ে বলতাম, বিভিন্ন মানবাধিকার সংস্থার পরিসংখ্যান, যে 700-র উপরে অ্যাভারেজ মানুষ গুমের শিকার হয়েছে। এখন তারা বলছে ইতিমধ্যে 1,500-এর উপরে সংখ্যা তারা পেয়েছেন, ধারণা করছেন এই সংখ্যা 3,500-এর বেশি হবে। সেইটার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নামে যে হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়েছে, আয়নাঘরে যাদেরকে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে রাখা হয়েছে, এই সবগুলোর ব্যাপারে বিচারের আওতায় তাকে আনা হবে। কিন্তু একজন আসামিকে বিদেশে থাকলে তাকে চাওয়ার জন্য যে আইনি বা বিচারিক প্রক্রিয়াটা একটা লেভেল পর্যন্ত যেতে হয়, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে একটু আইনি প্রক্রিয়া এগুলে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে। এখন ফেরত চাইলে তখন ভারত কি করে, এটা একটা দেখবার বিষয় আছে। ভারতকে ভাবতে হবে বাংলাদেশ তাদের একটা প্রতিবেশী, বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে নানামুখী সম্পর্ক জড়িত এবং তাদের স্বার্থ জড়িত। কারণ হচ্ছে ওই যে আগে বলেছি, ব্যবসা বাণিজ্য, নদী, কালচারাল বিষয়, এমনকি তাদের 7 সিস্টার্স এরিয়ার অনেক নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশের সঙ্গে জড়িত। সুতরাং তাদের এটা ভাবতে হবে, তাদের ব্যবসা বাণিজ্যের কথা ভাবতে হবে। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, তাহলে শেখ হাসিনার মতো একজন খুনি, একজন তাদের হোক আগে ভৃত্যের মতো আচরণ করুক, কিন্তু সে এখন খুনি, তাকে প্রশ্রয় দেওয়া বা আওয়ামী লীগের নেতাদের এইভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া, সেটা ভারত করবে না। ইতিমধ্যেই দেখেন ভারত যাদেরকে আদর করে প্রশ্রয় দিচ্ছে, সে আওয়ামী লীগের নেতারা। আজকেই নিউজে দেখলাম মেঘালয়ে 4 জন নেতাকে গ্রেফতার করেছে আওয়ামী লীগ, ছোটখাটো নেতা না। সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, যুবলীগের সভাপতি, এই লেভেলের 4 জনকে গ্রেফতার করেছে ধর্ষণের অভিযোগে। একজন ধর্ষিত নাগরিক, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায়, মামলা করায়, তাদের গ্রেফতার করা হয়েছে। যাদেরকে আদর করে খুনি হওয়ার পরও যে ভারত প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তারা বাংলাদেশে যে কাজ করতো সেই একই কাজ বহাল রেখেছে ওইখানে। সুতরাং তাদের দ্বারা ভারতও নিরাপদ না, এটা ভারতকে বুঝতে হবে। আর বিএনপি প্রশ্নে যেটা বলেছেন, সংক্ষেপে বলি, হ্যাঁ, পন্থী কিংবা তাদের প্রতি একটু সফট কর্নার এটা থাকতেই পারে, এটা সব দলে কম বেশি থাকে, ঠিক পন্থী বলা যাবে না। বিএনপি হচ্ছে বাংলাদেশপন্থী, বিএনপি বাংলাদেশপন্থীর বাইরে কোনো দেশের পন্থী না। দল হিসেবে কোনো ব্যক্তির যদি বিশেষ টান থাকে, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিএনপি অতীতে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে বাংলাদেশপন্থী হয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করবার জন্য গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যেভাবে রাষ্ট্র পরিচালনা করবার প্রয়োজন বোধ করি আমরা, তারেক রহমানের যে অঙ্গীকার দেখছি, তার যে ভূমিকা দেখছি এবার, এবং এত প্রশংসীয় ম্যাচিউর স্টেটমেন্ট ইতিপূর্বে কোনো দলের প্রধানের কাছ থেকে এইভাবে আমরা খুব কম পেয়েছি। তাতে আমরা আশাবাদী হতে পারি যে তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশে বিএনপি যদি জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তারা কোনো দেশের পন্থী হবে না, বাংলাদেশপন্থী হবে, জনগণপন্থী হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাসুদ করিম, আপনার কাছে জানবো যে আমরা বিগত সময়ে দেখেছি যে অসংখ্য সাংবাদিক, পররাষ্ট্রবিদ বা বড় যত সাংবাদিক আছে, ভারত সফরের মানে এটি একটা সহজ বিষয়, বহুবার সফর করেছেন, হয়তো আপনিও করেছেন, আমি জানি না করেছেন কিনা। কিন্তু এই যে এতবার সফর করা বা একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে যে সম্পর্ক, এটা অফিসিয়াল বলেন, আনঅফিসিয়াল বলেন, চা চক্র বলেন, মানে এখানে বাংলাদেশ কতটা আসলে গুরুত্ব পায়, বা আপনাদের ডিক্যাব নামে যে একটি সংগঠন আছে, তারাও আসলে বাংলাদেশের স্বার্থে তাদেরকে আসলে কতটুকু চাপে রাখা বা আলোচনা করা, হয়তো প্রতিবেদন করা যায়নি, কিন্তু সেটি কতটুকু সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এইটা হইল একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমি ডিক্যাবের অন্তত 3বার সভাপতি ছিলাম, একবার সাধারণ সম্পাদক ছিলাম, এবং বিভিন্ন পর্যায়ে এখন অবশ্য আছি এখনো মেম্বার হিসেবে, কিন্তু কার্যক্রম একটু সময়ের স্বল্পতা। এটা হলো একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটা শুধু ভারতের সাথে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, কম্পারেটিভলি ভারতের সাথে বেশি হয়েছে, অন্যান্য সব দেশেই আমাদের যারা কূটনৈতিক বিষয়াদি নিয়ে কাজ করে, ডিপ্লোম্যাটিক বিট, তারা ওইসব দেশগুলির সরকারের আমন্ত্রণে ওইসব দেশে যায়। ওখানে ওদের দেশের সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, সমাজ, এইসব বিষয়ে তারা জানানোর জন্যে ব্যবস্থা করে, এবং সেই দেশটার সঙ্গে সম্পর্ক কিভাবে জনগণের বৃদ্ধি করা যায় এইসব বিষয়ে কাজ করে।
এবং এটা যে শুধু ওইসব দেশগুলি করে তা নয়, বাংলাদেশও করে। ভিজিট বাংলাদেশ নামে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কর্মসূচি আছে। এই কর্মসূচির আওতায় ভারত, তুরস্ক, আমেরিকা, ইউরোপ, পৃথিবীর সব দেশ থেকেই এই 3 মাস 6 মাস পর পরই সাংবাদিক ডেলিগেশনকে আমন্ত্রণ জানিয়ে আনা হয়। এই ধরনের এক্সচেঞ্জ কিন্তু এটা দুই দেশের বন্ধুত্বের জন্য, ফ্রেন্ডশিপ বাড়ানোর জন্য প্রয়োজন আছে, শুধু সাংবাদিক না। যে সায়ন্ত ভাই ডাক্তার আছেন বা স্যার আছেন, প্রফেসর, মানে কিন্তু আমি যে বিষয়টা সকল বলছি পর্যায়ে, হ্যাঁ না আপনি আমি যেটা কয়েকবার গেছি। হ্যাঁ স্যারও গেছেন। সুতরাং আমি এটা আপনি যেটা বলতে, হ্যাঁ ইন্ডিয়াতে একটু বেশি যাওয়া হয়, কারণটা এটা ভেরি ক্লোজ একেবারে। এবং এটার সাথে ইস্যু বেশি। আমাদের যদি দেখেন ডিপ্লোম্যাটিক বিটের রিপোর্টিং, সেখানে 80% হইল ইন্ডিয়ার ইস্যু, অন্যান্য দেশের সাথে অত ইস্যু নাই। যে আমাদের যে বর্ডার ইস্যু আছে, কিন্তু আমাদের পানি সাংবাদিকরা issue এই আছে। সার্বভৌমত্ব রক্ষায় কতটা ভূমিকা রাখতে পারতো মানে আমরা বা পারা কতটুকু যায় achieve কিনা, করছি, মানে সেটা বলছি আপনাকে। এটা হলো আমরা পরস্পরকে জানার জন্য আমরাও যাই, ওনারাও আসেন। এটা ভালো। দুই দেশের জনগণের বন্ধুত্ব যদি ভালো হয়, তাহলে দুই দেশের যে কোনো দেশ, ইন্ডিয়ার ক্ষেত্রে না, সেটা বন্ধন যদি ভালো হয় জনগণের, তাহলে এই সম্পর্কটা টেকসই হয়। আর যদি সরকারের বন্ধুত্ব হয়, আবার ওই সরকার চেঞ্জ হলে আবার খারাপ হয়ে যায়, এখন খারাপ হয়ে গেছে, দেখলেন না? তো এই জিনিসগুলি আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলি ভালো, যত বেশি এক্সচেঞ্জ হবে তত বেশি ভালো, এবং এইগুলি ভালো। মানে কিন্তু এই এটা সম্পর্ক আপনি আসলে দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে খুব একটা বড় ভূমিকা এটা পালন দেশের করে না স্বার্থ আপনি রক্ষার মনে ক্ষেত্রে করেন? সবচেয়ে বড় ভূমিকা পালন করে, কারণ জনগণের স্বার্থই দেশের স্বার্থ। আপনি গিয়ে যদি একটা দেশ সম্বন্ধে জানেন, ওই দেশের সমাজ সম্বন্ধে, এই যে ভুল নিউজগুলি হচ্ছে কী কারণে হচ্ছে ইন্ডিয়ার, সবই যে তারা ইচ্ছা করে দিচ্ছে তা নয়, তারা হয়তো এখানকার রিয়েল পরিস্থিতিটা জানে না। সেই জন্যই দেখবেন প্রফেসর ইউনূসের সরকার ইন্ডিয়া থেকে কয়েক ডজন সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে এসে সব দেখাচ্ছে। যদি এখন কিন্তু সিচুয়েশনটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে, আপনার কি মনে হয় যে এটা মানে আমার মনে অন্যরকম হচ্ছে যে করা যেত বা সবাই যে ইচ্ছা করে করতে তা নয়। তো আমি যেটা বলি, ইন্টারাকশন যত বাড়বে সেটা ভালো হবে দুই দেশের সম্পর্কের জন্য ভালো হবে, এবং যে কোনো একটা দেশের সাথে সম্পর্ক ভালো রাখা সব দেশেরই দায়িত্ব। এটা মিউচুয়াল বেনিফিট, আমারও বেনিফিট হবে, ওরও বেনিফিট হবে। মিউচুয়াল বেনিফিটের জন্যই আমি মনে করি যে এই যে এক্সচেঞ্জ প্রোগ্রাম বিভিন্ন পেশার লোকদের মধ্যে, এটা সাংবাদিকটা আমার চোখে পড়ছে, না চোখে সাংবাদিক করছে না। বাংলাদেশ থেকে তো প্রতি বছর 100 জনকে নিয়ে যাওয়া হয়, রাষ্ট্রপতি তাদের সাথে কথা বলে। শুনেন, একটি প্রসঙ্গ, পাকিস্তান প্রতি বছর 100 জন সাংবাদিক বাংলাদেশ থেকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। আমি নিজে গেছি, পাকিস্তান গেছি, চায়না গেছি। না প্রসঙ্গ আমেরিকা যেহেতু গেছি, ভারতের ইন্ডিয়া সঙ্গে গেছি। বেশি, সেক্ষেত্রে এটি কোন হয়তো দেশে বেশি যাইনি। সামনে আসছে কারণ আর আমি কি। যেহেতু ফরেন বিট কভার করি, জি। আমার সব দেশে যেতে হবে, না গেলে ওই সোসাইটি সম্বন্ধে আমি বই পড়ি আর পত্রিকা পড়ে রিয়েল পিকচারটা পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। অধ্যাপক রুহুল আমিন, আপনার কাছে জানবো যে আজকে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর, সেখানেও কিন্তু গল্প একই রকম, অনেকটা ভারতের প্রসঙ্গ আসলে এসেছে। বলা হচ্ছে যে বাংলাদেশের ভিসা কার্যক্রমের জন্য যেখানে ভারত যেতে হতো, সেটি যেন বাংলাদেশে অথবা ভারত বাদে অন্য কোনো দেশে কার্যক্রমগুলো চালানো হয়। এটি কূটনীতির কেমন বার্তা, বা এটিও সেই সার্বভৌমত্বের ক্ষেত্রে, মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটিও একটি মানে দৃষ্টান্ত স্থাপন করলো কিনা? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে আরেকটা বিষয় সংশ্লিষ্ট। আপনি দেখছেন, আমি অনলাইন একটা ছবি দেখছিলাম যে ডক্টর ইউনূস মাঝে এবং তার পেছনে সব 27-28টি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা দাঁড়িয়ে আছেন, এবং ডক্টর ইউনূস বলছেন যে এটা আমাদের এই যে একটা একসাথে দাঁড়ানো, আজকে কথা বলো, আজকে বৈঠক হলো আমাদের বাংলাদেশের প্রতি ইউরোপের রাজনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা এবং কূটনৈতিকভাবে পাশে থাকা। এবং তার সাথে রিলেটেড হলো আমরা যে ভারতে যেতাম ভিসার জন্যে, এটা উনি অনুরোধ করেছেন ভারত ছাড়া অন্য কোথাওতে ভিসা নেই। বাই দিস টাইম আপনি দেখছেন দুটো রাষ্ট্র, অ্যাটলিস্ট ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে গিয়ে আমরা ভিসা নিতে, ওটা কিন্তু কার্যকর হয়ে গেছে। এবং অন্যদের প্রতি উনি অনুরোধ জানিয়েছেন। আমি আশা করি অন্তত তার 50% ভিসা ঢাকা থেকে হবে, বাকিটা হয়তো ভারত ছাড়া অন্য রাষ্ট্রের কাছে আমরা যাব। এবং এটাও ঠিক একইভাবে আমি আগে যে উত্তর করলাম আপনাকে, এটা ডিপেন্ড করবে আমাদের দেশে কেমন সরকার আছে। সেই সরকারের যদি শিরদাঁড়া খুব শক্ত হয়, তাদের
ভিত্তি যদি খুব মজবুত হয়, তাহলে যদি গণতান্ত্রিক সরকার হয়, তাহলে এটা কিন্তু এক্সাম্পলস আরও নতুন নতুন সেট হবে এবং বাংলাদেশ তার কূটনৈতিক ক্ষেত্রে এবং ভিসা অর্জন এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্বার্থ রক্ষায় কূটনীতির যে লক্ষ্য, অর্থাৎ আমার দেশের স্বার্থ অর্জন করা, সেটা অর্জন করতে বাংলাদেশ এক এক করে উদাহরণ সৃষ্টি করবে এবং এটা কন্টিনিউ করবে এবং এটা একেবারে শেষ হবে। আমি আপনার কাছে আরও জানতে চাই যে আমাদের আমদানি রপ্তানির যে ভারসাম্য, আপনি তো জানেন যে চতুর্থ রেমিটেন্সের খাত ছিল বাংলাদেশ থেকে ভারত আসলে পেতো বা এখনো হয়তো পেয়ে যাচ্ছে, মানে এই ভারসাম্যটা আসলে কমানো সম্ভব হবে কিনা এই সম্পর্কের মাধ্যমে, যদি এটি বোঝাপড়ার সম্পর্ক হয়, মর্যাদার সম্পর্ক হয়। কারণ ভারত অতীতে আসলে যত বিনিয়োগ করেছে এটি কিন্তু তার স্বার্থের জন্য করেছে, বাংলাদেশের স্বার্থ কিন্তু এখানে তেমনভাবে আসলে প্রতিষ্ঠিত হয়নি। এই জায়গায় আপনার বক্তব্য জানতে চাই। আমি 10 থেকে 15 বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি। আমি তখন কিছুটা আগ্রহ নিয়ে পড়াশোনা করতাম। ঢাকাতে 5,000 শিল্প কারখানায় অন্তত 20,000-এর বেশি ভারতীয়রা সিইও এবং স্ট্র্যাটেজিক ম্যানেজার এই পদে তারা কাজ করছে এবং এদের অধিকাংশই কিন্তু তাদের কোনো ভিসা নাই এবং বিদেশিরা বাংলাদেশে কাজ করার যে সমস্ত বৈধ কাগজপত্র, ডকুমেন্টস, কন্ডিশনসগুলো পূরণ করতে হয় তার কিছুই করে না। মানে বাংলাদেশের শ্রমবাজারেও তো এটি একটা বড় প্রভাব ফেলছে। এভাবে কিন্তু ভারত এখান থেকে রেমিটেন্স গেইন করছে এবং এটা নিয়ে এ পর্যন্ত কিন্তু আমরা কিছু বলিনি। খুব সম্প্রতি এই সরকার এসে এটা নিয়ে কথা বলছে, এখনো মনে হয় পূর্ণাঙ্গভাবে কোনো আইন হয় নাই, কিন্তু যতটা বার্তা দিচ্ছে আমি আশা করি খুব শীঘ্রই এটা একটা আইনে পরিণত হবে এবং সমস্ত অবৈধ বণিক বার্তাতে এটি নিয়ে আসলে একটি ওনারা হেডলাইন করেছে, অবৈধ বিদেশিদেরকে এখানে আইনের আওতায় আনা যাবে। সেখানে ভারত তো 1 নম্বরে চলে আসবে এবং তখনই কিন্তু ভারতের রেমিটেন্স প্রভাব কমে যাবে। আমি আসবো আপনার কাছে, মাসুদ করিম, আপনার কাছে একটু জানতে চাই যে বিগত সময়ে মানে সব গণমাধ্যম, এটি একেবারে আলাদা করে বলার কিছু নেই, আলাদা কোনো আসলে দ্বীপ না, মানে সবাই আসলে পররাষ্ট্রের ক্ষেত্রে মানে ভারত ইস্যুতে বা অন্যান্য দেশের ইস্যুতে যেভাবে প্রতিবেদন করা দরকার সেটি আসলে ওইভাবে করতে পারেনি। এখন ভারতের সঙ্গে যেহেতু আপনি বলছিলেন যে আমাদের পররাষ্ট্র ইস্যুর 80% ভারতের সঙ্গে সংশ্লিষ্ট, এই যে আবারও যে বলা হচ্ছে সীমান্তে হত্যার কথা বা তিস্তার পানি বন্টনের ইস্যু, যতগুলো অমীমাংসিত ইস্যু আছে সেটি মীমাংসা করার কথাও কিন্তু আজকের সচিব পর্যায়ের বৈঠকে আসলে এসছে। এখন আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে ডিক্যাপ বলি বা অন্যান্য যে কোনো গণমাধ্যম কর্মী বলি, এখন আসলে এই প্রতিবেদনগুলো আরও কত বেশি হওয়া উচিত, এগুলো সামনে কিভাবে আসা উচিত? শুনেন, এইগুলি হয় নাই সেটা আপনি বলতে পারেন না। আমি গত 35 বছর যাবৎ এই বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রতিবেদন করতেছি এবং এই সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় এসছে। বিএনপি সরকারের সময় কাভার করছি, আওয়ামী লীগের সময় করছি, 111-এর সময় করছি, এখনও করতেছি, ফিউচারও ইনশাল্লাহ করব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইস্যুগুলি এসছে, ইস্যুগুলি সরকার বাংলাদেশের পক্ষ থেকে ইস্যুগুলিকে যেভাবে নিয়ে আসছে সেভাবে ইস্যুগুলি আসে নাই তা না। এবং প্রত্যেকটা এখন বাইলেটারাল সম্পর্কটা তো সরকারের সাথে সম্পর্ক না, আপনি মনে রাখবেন 2 রাষ্ট্রের সম্পর্ক। তো এখানে যে সমস্যাটা ছিল গত সরকার এবং এই এখনকার যে পার্থক্যটা বা প্রিভিয়াস বিএনপিটাও যদি বলেন, পার্থক্যটা ছিল যে একটা মিউচুয়াল বেনিফিটের ব্যাপারটা নিয়ে এই পার্থক্যটা ছিল। যে এখানে অনেকেই যেটা এখানে বলছেন যে ইন্ডিয়ার মানে একটা দেশের স্বার্থের মানে কনসার্ন যেগুলি সেগুলি অ্যাড্রেসটা করা হয়েছে বেশি, বাট আমাদের যে কনসার্নগুলি আছে, মেজর কনসার্নগুলি এটাতে কোনো হয় না। যেমন ওয়াটার রিসোর্সের যে শেয়ারিংটা, সেটা আমরা বহুদিন ধরে তিস্তা বা আদার যেগুলি কমন রিভার আছে সেগুলিও হয় নাই, একটা মাত্র নদীর চুক্তি হয়েছে। কিংবা বর্ডারের যে কিলিংটা, সেটা আপনার যেটা বললেন, এটা কিন্তু সবারই একটা উদ্বেগ, কিন্তু সেটা হয় নাই। রিসিপ্রোকাল যদি না হয় তাহলে ট্যাক্সই হয় না। আমি বারবারই বলতেছি, মানে সেখানে আপনি বলছেন যে গণমাধ্যম খবর তৈরি করে আসলে খুব বেশি লাভ হবে না যদি সেই সম্পর্কটা তৈরি না হয়। যদি পারস্পরিক স্বার্থে যদি কোনো অ্যাকর্ড না হয় তাহলে সেগুলি ট্যাক্সই হয় না। এখন আপনি খুব ভালো 15 বছর সম্পর্ক ছিল কিন্তু একপক্ষিক, সেই কারণে যে সমস্যাটা হয়েছে যে এই মানুষের মধ্যে খুব জন্মগ্রহণ করছে, এটা এখন সুযোগ পাইছে, ব্লাস্ট হচ্ছে। তো আমি যেটা বলছি যে এটা আমার মনে হয় যে এখন একটা উপলব্ধি করার বিষয়, যে কোনো দেশকে, ভারতকেই হোক, তাদেরকে উপলব্ধি করতে হবে যে জিনিসটা পারস্পরিক স্বার্থে হইলে এটা 2 দেশের জন্য ভালো হবে। যদিও আজকে ভারতের সচিব, পররাষ্ট্র সচিব আসলে বলেছেন, আমার কথা হলো যে প্রতিশ্রুতিটা উনি যেটা দিয়েছেন সেটা যেন কার্যকর ক্ষেত্রে থাকে, তাইলে কিন্তু। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ডাক্তার সায়ন্ত আপনার কাছে জানতে চাইবো যে এই বৈঠকের পরে বাংলাদেশ একটু নতুন করে একটু স্বপ্ন দেখছে, তার
বক্তব্যের মেজাজ বলেন বা যতগুলো বিষয়ে সাফ তাদেরকে জানিয়ে দেওয়া, মানে যেটি আসলে আগে সেভাবে হয়তো বলা হয়নি। এরপরে পরিস্থিতিও যদি না বদলায় তাহলে আসলে বাংলাদেশের কি করণীয় বলে আপনি মনে করেন? বাংলাদেশের যেটা করণীয় সবই করতে হবে। এক হচ্ছে এই ঐক্য ধরে রাখা, যে ঐক্য তৈরি হয়েছে। দুই হচ্ছে যেটা মাসুদ করিম ভাই সংবাদ মাধ্যমের লোক পক্ষে একটু বললেন, গত 16 বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম কেউ সুবিধাভোগী হয়ে, কেউ ফ্যাসিবাদের ভেতরের লোক হয়ে, অথবা কেউ ভয়ে তাদের মূলত দায়িত্ব হয়ে পড়েছিল ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করবার জন্য তাদের পক্ষে সার্ভিস দেয়া। এবং সেই সার্ভিসটা আমি শেষ করি ভাই, সেই সার্ভিসের পক্ষে ছিল আবার ইন্ডিয়া। ফলে কার্যত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের মিডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কার্যকর কোনো সমালোচনার দিকে খুব বেশি যেতে পারে। আমি একটা এক্সাম্পল দেই আপনাকে, শুনেন। আমি শুনেছি আপনার কথা, আমি আপনার কথাও শুনেছি, আমাকে শুনেন। শুনেন, সবাইকে বলবেন না, সবাইকে বলছি না, এক শ্রেণী না, অধিকাংশ বলছি আমি, সবাইকে বলিনি, অধিকাংশ। আপনি দেখবেন এই টক শোতে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার ন্যায্য সমালোচনা করবার সময় পাশে আর একজন সাংবাদিক, সংবাদকর্মী কিংবা আওয়ামী লীগের লোক তারা দাঁড়িয়ে যেত ইন্ডিয়াকে ডিফেন্ড করবার জন্য। ইন্ডিয়ার কোনো শোতে আপনি দেখবেন বাংলাদেশকে ডিফেন্ড করবার কোনো লোক দাঁড়ায়। আমাদের মধ্যে এইরকম একটা বিভাজন তৈরি করেছিল। এখন ওই সংবাদ মাধ্যমগুলির উচিত হবে সবাই একযোগে বাংলাদেশপন্থী হওয়া, অন্য কোনো দেশপন্থী হওয়া না। সরকারের উচিত হবে, সবার উচিত হবে, প্রত্যেক মানুষের। কিন্তু আপনি ডাইলুট করতে যাচ্ছেন। ডাক্তারদের ভূমিকা সংবাদ মাধ্যমের ভূমিকা এক নয়। দেশের জনমত তৈরিতে সংবাদ মাধ্যম যে ভূমিকা রাখে, ডাক্তাররা চিকিৎসায় ভূমিকা রাখে, ওই ভূমিকা রাখে রাখবে। আপনি শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন। আপনার সময় তো আমি কথা বলি না, বলতে দেন, বলতে দেন। আগে আওয়ামী লীগের পক্ষে যারা আসতো তারাই কারবারটা করতো। আপনাকে সংবাদ মাধ্যমগুলোকে ওই ভূমিকায় আসতে হবে। সরকারের উচিত হবে, ধরে নিচ্ছি আমরা ইন্ডিয়া একটা বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ একটা ন্যারেটিভ তৈরি করছে, ইয়েলো জার্নালিজম করছে, কিন্তু শুধু ইন্ডিয়ার সংবাদ মাধ্যমই সংবাদ মাধ্যম নয়। বাংলাদেশের সবাই একযোগে বলার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমগুলোকে ইনভাইট করতে হবে যে কাম অ্যান্ড সি অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন ইন বাংলাদেশ। যখন নিপুণ রায়চৌধুরীকে রক্তাক্ত করা হয়, মারা হয়, যখন গয়েশ্বর রায়কে রক্তাক্ত করা হয়, মারা হয়, তখন সংখ্যালঘু হয় না, তখন সে বিএনপির নেতা, সরকার বিরোধী মুভমেন্টে জড়িত। আর যখন আওয়ামী লীগের নেতা, গুন্ডা, খুনি কিংবা পলাতক এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী হিন্দু জনগোষ্ঠীর হলেও তারা যখন জনরোষের মুখে পড়ে, তখন তাদের সংখ্যালঘু হিসেবে আবির্ভূত করা হয়। যখন বিপ্লব সরকারের মতো পুলিশ অফিসার, যখন একটা পুলিশ অফিসার হয়ে মাস্তান, আওয়ামী মাস্তান হয়ে ভূমিকা পালন করবে, তখন সে সরকারের পেটোয়া বাহিনী। আবার যখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে, তখন সংখ্যালঘু অফিসারদের বের করে দেওয়া হচ্ছে। এই জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমকে আনতে হবে। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম 16 বছর ধরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে যারা এই অপকর্ম করেছে, তাদেরকে যারা খুব বেশি করেছে বিচারের আওতায় আনতে হবে। আর যারা মৃদু করেছে বা করেনি, তাদের সময় এসছে বাংলাদেশপন্থী হওয়ার, বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর। এবং ইন্ডিয়ার সঙ্গে আমরাও সম্পর্ক চাই, সেটা হবে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। আওয়ামী লীগের সঙ্গে ইন্ডিয়ার বা হাসিনার মতো খুনির সঙ্গে ইন্ডিয়ার সেই সম্পর্ককে প্রমোট অতীতে যারা করেছে, তাদেরকে তওবা করে এখন বাংলাদেশপন্থী হতে হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যে শব্দটি বিগত সময়ে আমরা অনেকবার শুনেছি, নত জানো, এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়ে গিয়েছিলাম, শুনেছি। আমরা চাই না যে বাংলাদেশ অন্তত ভারত নয়, বাংলাদেশের যে কোনো পৃথিবীর যে কোনো দেশের প্রশ্নের সম্পর্কের ক্ষেত্রে নতজানো অবস্থায় থাকে। আমরা চাইবো আমাদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থে আমরা সবাই, সেটি যে পেশারই মানুষ হোক না কেন, সবাই যেন আমরা এক হতে পারি এবং বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে যেতে পারে। তবে আসলে আমরা নাম দিয়েছি কূটনীতির জয়, সেটির এক ধাপ হয়তো আমরা আজকে পেরিয়েছি, কিন্তু আগামীতে আরও ধাপ পেরিয়ে বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবারও নতুন করে আমরা দাঁড় করাতে চাই। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।